স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ক্রিকেটে লাক বলে কিছু নেই, কঠোর পরিশ্রমই এনে দেবে সাফল্য, এই মন্ত্রই শিষ্যদের দিচ্ছেন বাংলাদেশ যুব ক্রিকেট দলের হেড কোচ নাভিদ নওয়াজ। জিম্বাবুয়ে থেকে ত্রিদেশীয় সিরিজের ট্রফি জিতে ঢাকায় ফিরে দিলেন তেমন বার্তায় ক্যাপ্টেন আজিজুল হাকিমও বলছেন এই দর্শন মেনেই তারা সাফল্য পাচ্ছেন এবং তৈরি হচ্ছেন সামনের যুব বিশ্বকাপ জয়ের জন্য। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। আকাশে পাখা মেলে ওড়ার এটাই তো বয়স। বাংলাদেশ যুব ক্রিকেট ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিমের হাতের ট্রফিটা বোধহয় সেই বার্তাই দিচ্ছিল, যেটা ওরা বয়ে এনেছে সুদূর জিম্বাবুয়ে থেকে। জিম্বাবুয়ে আর সাউথ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় টুর্নামেন্ট জিতেছে ওরা, তবুও কারো মধ্যে সেই চ্যাম্পিয়ন হওয়ার উন্মাদনা লক্ষ্য করা গেল না। ক্যাপ্টেন বললেন, উল্লাস করার সময় কেন এখনো আসেনি। এক বছর ধরে আমরা যেভাবে হার্ডওয়ার্ক এবং আমাদের সবকিছু দিক থেকে মেন্টাল ফিজিক্যালি সব দিক থেকে আমরা এভাবে চিন্তা করতেছি যে না, আমরা ওয়ার্ল্ড কাপটা নিয়ে চিন্তা করব। অধিনায়ক স্পট অন, তারা 2026 সালের যুব বিশ্বকাপটা জিততে চায়, আর এই ত্রিদেশীয় সিরিজ জয় সেই প্রস্তুতির একটা ধাপ মাত্র। গেল এক বছরের পরিশ্রম একই গতিতে সামনে এগিয়ে নিতে হবে তাদের, কারণ দলটার হেড কোচ একদম ভাগ্যে বিশ্বাস করেন না। I'm not a person who believes in luck. I believe in hard work. So I think the boys have done a lot of work in the last 1 year or so, and now I think it's our time to sit down and plan things out and be smart in the options that we are taking. কোচের কথায় আরেকটা ব্যাপার পরিষ্কার, পরের বিশ্বকাপটা আফ্রিকান কন্ডিশনে, আর এবারের সফরে সেখানকার আবহাওয়া ছেলেরা মানিয়ে নিতে পেরেছে দারুণভাবে। এবার প্রথমে সাউথ আফ্রিকা সফরে গিয়ে বাইলেটারাল সিরিজ খেলেছে বাংলাদেশ, সেখানে 5 ম্যাচের 4টাতে জয় 1 হার। তারপর হারারেতে 3 দলের সিরিজ, প্রোটিয়াদের সাথে প্রতিপক্ষ হিসেবে যোগ হয় স্বাগতিক জিম্বাবুয়ে। টুর্নামেন্ট ফাইনালে দারুণ এক জয়। চ্যালেঞ্জটা এখানেও কম ছিল না, তাই প্রত্যেকে জানে তাদের কি করতে হবে। বিশ্বকাপের দিন তারিখ এখনো ফিক্সড না হলেও প্রস্তুতিটা 16 আনা নিয়ে রাখতে চায় যুব টাইগাররা। সাউথ আফ্রিকা অবভিয়াসলি তারা একটা বড় টিম, আমরা যেভাবে ফার্স্ট সিরিজ এবং তাদের মাঠে হেভিবেন এবং জিম্বাবুয়ে তো আমরা তাদেরকে হারাইছি, এটা একটা কনফিডেন্স প্রত্যেকটা মানুষের মধ্যে আমরা বিল্ড আপ করে। বিশ্বকাপের ড্রেস রিহার্সাল কেবল ক্রিকেটারদের জন্য নয়, টিম ম্যানেজমেন্টেরও জানার আছে অনেক কিছু। নিজেদের কাজটা ঠিকঠাকই বুঝতে পারছেন এই ত্রিদেশীয় সিরিজের ট্রফিটা অন্তত সেই সাক্ষী দিচ্ছে। আমাদের জার্নিটাই ছিল একটা ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন জার্নি এবং অনেক কিছু আমরা এখান থেকে ফাইন্ড আউট করতে পেরেছি। আন্ডার 19 এই দলটার সবচেয়ে বড় শক্তির জায়গা টিম পারফরমেন্স। কোনো একজনের ওপর ভরসা করে নয়, সবাই সমানভাবে দিতে পেরেছে সাপোর্ট, ঠিক যেন সেই 2020 যুব বিশ্বকাপ জয়ী আকবর আলীদের মতো। আর এবারের ভেন্যুটাও ঘুরে ফিরে সেই সাউথ আফ্রিকায়। সব মিলিয়ে ওই সর্বোচ্চ চূড়া ছোঁয়ার স্বপ্ন এবার জোরে সোরেই তো দেখা যায়। মিডল অর্ডারের ব্যাটসম্যানগুলো আমি বলছিলাম যে আসলে কিছু আমাদের ভালো হলো, আবদুল্লাহ, রিজান, অলিন যা ভালো করছে সব, আলহামদুলিল্লাহ ওভারঅল সবার কম্বিনেশন একটা ভালো পারফরমেন্স আসছে। খালিদ জামিল, 71। বিশ্বকাপের আগে মিরপুরের শেরে বাংলায় দৌড়ের ওপর আছে টাইগাররা। বিপ কিংবা ইয়ো টেস্ট বাদ দিয়ে টাইম ট্রায়ালেই ক্রিকেটারদের হচ্ছে একের পর এক ফিটনেস পরীক্ষা। ট্রেনার ন্যাথান কেলি বলছেন আরও ফিট হয়ে 22 গজ রাঙাতে ক্রিকেটাররাই তৎপর। বিশেষ এই ক্যাম্প বোলার ও ব্যাটারদের কতটা ফায়দা দেবে সে ব্যাখ্যাও দিয়েছেন কেলি। সাইফুল রূপকের রিপোর্ট। দৌড়া বাঘ আইলো, প্রতিপক্ষকে ভয় দেখাতে প্রায় ওই কথাটা বলতে শোনা যায় টাইগার ভক্তদের, অথচ দৌড় শেষে বাঘেদের এই হাল দেখে উল্টো ভয় পাওয়ারই কথা ক্রিকেট ফলোয়ারদের। প্রচণ্ড গরমে সপ্তাহ জুড়েই নানা তরিকায় চলছে ফিটনেস ট্রেনিং। যতই কষ্ট হোক, ট্রেনার ন্যাথান কেলির ছকে মিরাজরা ঘাম ঝরাচ্ছে ক্রিকেট মাঠে সেরা হওয়ার স্বপ্ন নিয়েই। I don't need to inspire them. They're very motivated. They are all extremely hard working and they want to be the best that they can be. I don't get any complaints from our players about the physical work that we do. They really are bought in and trying to get better. But as a group, we're collectively just trying to improve and get better in that area. যে কোনো খেলাতেই স্কিলের পাশাপাশি ফিটনেস সমান গুরুত্বপূর্ণ। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা প্রাক মৌসুমে ফিটনেস নিয়ে কাজ করার সুযোগ পায়, অথচ বাংলাদেশে ক্রিকেটারদের 12 মাসই খেলা থাকে। তাই লঙ্কা সিরিজের পর ছুটি শেষে সপ্তাহখানেকের ফাঁকা স্লটকে দারুণভাবে কাজে লাগাচ্ছে টাইগার টিম ম্যানেজমেন্ট। More athletic cricket players, it gives them more freedom to play the game the way they want to. So if you're a batsman with more power, you've got more options. You can hit the ball over the top. If you're fast between the wickets, you can push the running between the wickets. As you know, if you're athletic in diving and rolling and tumbling, you can make plays in the field.
And obviously being aerobically fit is really important for our players to maintain their concentration when they're batting for long periods of time, and for our fast bowlers to bowl long spells consistently. So athleticism is general. শুধু মাঠে বিভিন্ন ধরনের রানিং, স্প্রিন্ট, শাটল রানই হচ্ছে না, জিম সেশনেও ক্রিকেটারদের স্ট্রেংথ ট্রেনিং ও পরীক্ষা চলছে। নেদারল্যান্ড সিরিজ ও এশিয়া কাপে কি ভিন্ন এক বাংলাদেশ দলকেই দেখা যাচ্ছে? 6 আগস্ট থেকে শুরু হয়েছে ন্যাথান কেলির ফিটনেস ক্লাস। ছুটি কাটিয়ে মঙ্গলবারই ক্যাম্পে যোগ দিয়েছেন টি-20-র কাপ্তান লিটন দাস। বুধবার শেষ হবে ফিটনেস ক্যাম্প, এরপরই ব্যাট বলে শান দিতে মনোযোগী হবে ক্রিকেটাররা। সাইফুল রূপক, একাত্তর। বাংলাদেশের ক্রিকেটে তামিম মুশফিকদের মতো মহাতারকার আবির্ভাব হয়েছিল, যার কল্যাণে সেই আরাফাত রহমান কোকোর আজ 56তম জন্মবার্ষিকী। ওই মানের একজন ক্রিকেটার আজ পর্যন্ত তৈরি করতে পারেনি বাংলাদেশ। খেলাটার জনপ্রিয়তা আজকের পর্যায়ে আনার পেছনে অবদান কোকোর। তার হাতে গড়ে ওঠা ওল্ড ডিওএইচএস ক্লাবে মাত্র 17 বছর বয়সে ব্রেক পেয়েছিলেন আজকে তামিম ইকবাল খান। বাকিটা তো ইতিহাস। আরাফাত রহমান কোকোর উদ্যোগেই মিরপুরে গড়ে ওঠে হোম অফ ক্রিকেট শেরেবাংলা স্টেডিয়াম। তার তত্ত্বাবধানে 2004-এ আইসিসি অনূর্ধ্ব-19 বিশ্বকাপের একক আয়োজক হয়েছিল বাংলাদেশ। ঢাকার বাইরে বগুড়ায় আন্তর্জাতিক ফ্যাসিলিটি সহ আধুনিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের অন্যতম কারিগর ছিলেন। গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নিয়ে বোর্ডের নিজস্ব একাডেমি তৈরির কাজটা হয়েছিল এই কোকোর হাত ধরেই। ক্রিকেটে সংকটের সময় বিভিন্ন স্পন্সর এনে অক্সিজেন জুগিয়ে গেছেন নীরবে নিভৃতে। এএফসি চ্যালেঞ্জ লিগের চ্যালেঞ্জ জেতা হলো না আবাহনীর। এই ম্যাচের জন্যই ভাঙাচোরা একটা দল সাজিয়ে মাঠে নেমেছিল আকাশী নীলরা। ম্যাচে জিততে না পারলেও এই যাত্রায় প্রতিপক্ষ কোচের প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী দলটা। তবে আবাহনী কোচের কণ্ঠে ছিল অসহায় আত্মসমর্পণের সুর। ফয়সাল হাবিবের রিপোর্ট। দেশের ঘরোয়া ফুটবলের মৌসুম শুরু হয়নি এখনো। এএফসি চ্যালেঞ্জ লিগে মুরাজ ইউনাইটেডের বিপক্ষে আবাহনী লিমিটেডের লড়াই দিয়েই সেটা শুরু হলো একরকম। জাতীয় স্টেডিয়ামের ভিআইপি বক্স তাই বেশ ভারীই ছিল। খেলা দেখতে এসেছিলেন ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আওয়ালো। গ্যালারিতে জাতীয় দলের ম্যাচের মতো উপচে পড়া ভিড় না থাকলেও পাঁর আবাহনীর সমর্থকেরা ঠিকই এসেছিলেন দলকে সমর্থন দিতে। হাজার চারেক দর্শকের সামনে আবাহনী শুরুও করেছিল ভালো। শক্তিশালী মুরাজ ইউনাইটেডকে তারা আটকে রাখে পুরো ফার্স্ট হাফ। অসাধ্য সাধনের স্বপ্ন তখন বীজ বুনতে শুরু করেছে আকাশী নীল দুর্গে। কিন্তু আবাহনী পিছিয়ে পড়ে বিরতি থেকে ফিরেই। সেকেন্ড হাফের মোটে 3 মিনিট পেরিয়েছে তখন গোল করে সফরকারীদের এগিয়ে দেন মিডফিল্ডার আতাই দুমাশেফ। এদিকে গোল খেয়ে পিছিয়ে পড়ার পর আবাহনীও বাড়িয়েছে আক্রমণের ধার, কিন্তু গোলমুখের গেরোটা খুলতে পারেনি দিয়াবাতেরা। উল্টো স্টপেজ টাইমের 2য় মিনিটে নিজের জোড়া পূরণ করেন দুমাশেফ। ঘরের মাঠে 0-2 গোলে হেরে শেষ হয় আবাহনীর এএফসি চ্যালেঞ্জ লিগ মিশন। আবাহনী যখন আরও একবার এএফসির ম্যাচে হেরে হতাশায় ডুবছিল, তখনই প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করা মুরাসের কোচের মুখে আকাশী নীলদের ভূয়সী প্রশংসা। প্রতিপক্ষ হোম টিমের দুর্বলতাটা ডাগ আউটে দাঁড়িয়ে ঠিকই ধরতে পেরেছেন এই কোচ। আমাদের জন্য ম্যাচটা বেশ কঠিন ছিল। আবহাওয়া অনেক বেশি গরম ছিল। আমাদের খেলোয়াড়দের এমন পরিস্থিতিতে খেলে অভ্যাস নেই। আবাহনী লিমিটেড বেশ ভালো দল, তারা আমাদের সাথে সারপ্রাইজ করেছে। আমার মনে হয়েছিল ওদের জন্য ম্যাচটা কঠিন হবে, কারণ তোমাদের লিগ এখনো শুরু হয়নি। অপরদিকে আমাদের লিগ শুরু হয়েছে, আমরা সেখানে কয়েকটা ম্যাচ খেলে এসেছি। আমি আবারও বলছি, ওরা আমাদের সারপ্রাইজ করেছে, আর আবাহনী বেশ ভালো দল। ভাঙাচোরা আর জোড়াতালি দেয়া দল নিয়ে যতটুকু লড়াই করা গেছে তাতে খুশি না আবাহনী কোচ। কণ্ঠে ঝরেছে অসহায় আত্মসমর্পণের সুর। না, আমি সন্তুষ্ট না, কারণ আমার টার্গেট ছিল, আমরা কালকে বলেছিলাম আমরা তাদেরকে খেলতে দিব, তারপর ডেস্ট্রয় করব, তারপর অ্যাটাকে যাব, এবং সব কিছু ঠিক ছিল। কিন্তু ওই মিসগুলা আর এবং লাস্টে আলামিনের যে ইয়েটা, ওইটা থেকেই আমার টিমটার টিম ডেপথটা ওই পর্যায়ে না। রিসোর্স থাকতে হবে, অল আউট খেলার জন্য রিসোর্স থাকতে হবে। এনাফ রিসোর্স না থাকলে আপনি কিছুই করতে পারবেন না। ঘরের মাঠেই ম্যাচটা হারতে হলো বাংলাদেশের ঐতিহ্যবাহী দলটাকে এবারের মতো। তাই এএফসি স্বপ্ন ভেঙেছে, কিন্তু শক্তিশালী দলের বিপক্ষে লড়াইয়ের এই মানসিকতাটা নিশ্চয়ই মিতুল মার্মা বাবলুদের আত্মবিশ্বাস বাড়াবে আগামীতে। এবার দলটা নিতে হবে আরেকটু গুছিয়ে, নিজেদের মধ্যে টিম স্পিরিট আর বোঝাপড়াটা বাড়িয়ে নেক্সট ঘরোয়া সিজনে ভালো ফল আনতে পারলে ওদের জন্য ফের খুলবে এএফসির দরজা। নামটা যেহেতু আবাহনী, তাই ঐতিহ্যের জন্য সেটা নিশ্চয়ই খুব একটা কঠিন হবে না। ফয়সাল হাবিব, ৭১।
আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনায় হয়ে গেল রোনালদোর শ্বশুর বাড়ি। CR7 এর প্রস্তাবে রাজি হয়ে গেলেন আর্জেন্টাইন মডেল, দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা। পরিচয়ের প্রায় 9 বছর পর সেরে নিলেন বাগদান। নিজের ইনস্টাগ্রামে সেই সুখবর দিয়েছেন জর্জিনা রদ্রিগেজ। তবে কবে বিয়ে করছেন সেই বিষয়ে এখনও আছে ধোঁয়াশা। আর সেই বিয়ে থেকে দাওয়াত পাবেন লিওনেল মেসি? কোহিনুর কণার রিপোর্ট। শহরে ঘুরে ঘুরে ভুল মানুষকে ভালোবেসেই কেটে যাচ্ছিল জীবনটা। তারপর কোনো এক শুকনো পাতার সন্ধে বেলায় সে এসে দাঁড়ালো দমকা প্রেমের গল্প বলার বাহানায়। তবে পড়ে থাকে সব গল্প, শুধু বৃষ্টিতে ভিজে যায় মন। ক্রিশ্চিয়ানো রোনালদোর জীবনে বৃষ্টি নয়, জর্জিনা যেন এসেছিলেন কালবৈশাখী ঝড় হয়ে, মহাপ্রলয়ের বলয় ভেঙে যে উড়িয়ে দিয়েছিল সব বিস্ফোরণের শুকনো ছাই। মাদ্রিদের সেই সফট ফ্লোর থেকে লাইফ ইন সৌদি আরব। রোনালদো জর্জিনার এই লাভ স্টোরি হারমোনায় রূপকথার গল্পটাকেও। সি কিওরো এন এস্তা ইয়েন তোদাস মিস ভেদাস। হ্যাঁ, আমি রাজি। জর্জিনা ভরা মজলিসে করেই ফেললেন রোনালদোর সাথে আজীবন থাকার অঙ্গীকার। প্রায় 1 দশক পর যেন এই দুজনের সম্পর্ক পেল আনুষ্ঠানিক পূর্ণতা। 2016 সালে মাদ্রিদের গুচির এক স্টোরে জর্জিনার সাথে দেখা হয় ক্রিশ্চিয়ানো রোনালদোর। সেলস অ্যাসিস্ট্যান্ট আর্জেন্টাইন এই মডেলকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যান সুপারস্টার রোনালদো, যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। তারপর চলে চেনা জানা। 2017-তে ফিফা দি বেস্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রথমবার সামনে আসেন এই জুটি। সেই অনুষ্ঠানে আবার রোনালদো হয়েছিলেন বর্ষসেরা ফুটবলার। সে বছরই সন্তানের বাবা মা হন রোনালদো জর্জিনা। সব মিলে 9 বছরের এই সময়টাতে রোনালদো আর জর্জিনা 3 সন্তানের বাবা মা হন। রোনালদোর অন্য সন্তানদেরও দায়িত্ব নিয়ে নেন জর্জিনা। শুধু সন্তান কেন, সুখ দুঃখ, নানা চড়াই উতরাই, সন্তান হারানোর বেদনা, রোনালদোর উপর এক নারীর করা হয়রানির অভিযোগ, জর্জিনার মডেলিং ক্যারিয়ার, রোনালদোর ইউরোপ ছেড়ে সৌদি আরবে যাওয়ার মতো কঠিন সিদ্ধান্ত, সবকিছুই দুজন সামলেছেন একে অপরের পাশে থেকে হাতে হাত রেখে। প্রায় $1 মিলিয়ন দামের হীরের আংটি দিয়ে বাগদান সারার পর থেকে সমর্থকদের মনে উকি দিয়েছে নতুন একটা প্রশ্ন, বিয়েটা কবে? সেটা যখনই হোক, ফুটবল দুনিয়ায় লিওনেল মেসির রোকোজোর বিয়ের পর হতে চলেছে আরও একটা ধামাকা, সেটা আন্দাজ করাই যায়। জর্জিনা রোনালদোর প্রথম প্রেম হতে পারেননি বটে, তবে ভালোবাসা, বিশ্বাস, বন্ধুত্ব দিয়ে হয়ে গেছেন শেষ প্রেম। তুমি বললে থেকে যাও, আমিও থেকে গেলাম। কেউ কেউ তো আসে আজীবন থেকে যাওয়ার জন্য। কোহিনুর কণা, 71। রংপুর জেলা ক্রীড়া সংস্থা যেন দুর্নীতির ভান্ডার। সুইমিং পুল বাণিজ্য, পুকুর লিজে অনিয়ম, ক্লাব কেনা বেচা সহ নানা অনিয়মের আখড়া হয়ে উঠেছে বিভাগীয় জেলা সংস্থাটি। একজন অফিস সহকারীর বিরুদ্ধে উঠেছে ভয়াবহ সব অভিযোগ। পিলে চমকে যাওয়ার মতো তথ্য বেরিয়ে এসছে খেলাযোগের অনুসন্ধানে। রংপুর থেকে হাসান সজীবের পাঠানো রিপোর্ট। মোহাম্মদ আলী হাসান শাকিল রংপুর জেলা ক্রীড়া সংস্থায় সাময়িক বরখাস্ত হওয়া অফিস সহকারী। তবে একজন অফিস সহকারী হলেও তার দাপট ছিল সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলামের চাইতেও বেশি। গেল বছর নানা অনিয়মের অভিযোগে বরখাস্ত হন শাকিল, যার মধ্যে সুইমিং পুল নিয়ে বাণিজ্য, পুকুর লিজ নিয়ে দুর্নীতি, ক্লাব কেনাবেচা, সব ধরনের খেলায় প্রভাব বিস্তার। অফিস সহকারী হয়ে সাধারণ সম্পাদক পরিচয় ব্যবহার করা ছাড়াও গুরুতর অভিযোগ নারী কেলেঙ্কারিতে জড়িত ছিলেন তিনি। লেভেলে যখন খেলাগুলো চলতো, সে অফিস সহকারী হলে কি সে সিলেকশনের সময়ও প্লেয়ার কোচদেরকে প্রভাবিত করতো যে এই প্লেয়ারকে নিতে হবে, এই প্লেয়ারকে রাখতে হবে, হ্যাঁ একে আম্পায়ারিং দিতে হবে, একে আম্পায়ারিং দেওয়া যাবে না। 2012-13 দিকে আমি জেলা ক্রীড়া সংস্থা 3টি পুকুর লিজ নেই। 3টি পুকুর যখন লিজ নেই তখন আমার কাছে 1,90,000 টাকা নেওয়া হয়। করার পরে আমাদের যখন সময়টা শেষ হয়ে যায় তখন তারা আমাদের কাছে পুকুরটা নিয়ে নেয়। কিন্তু তারপর থেকে কিন্তু আর কখনো পুকুর লিজ হয়নি, কিছুই হয়নি। সেগুলো তারা দীর্ঘদিন নিজেরা ব্যবহার করছে, নিজেরাই জেলা ক্রীড়া সংস্থাকে টাকা পয়সা দেয়নি, সরকারকে ট্যাক্স দেয়নি, ভ্যাট দেয়নি, কোনো কিছুই দেয়নি তারা। এইভাবেই এতদিন তারা চালাইছে। সবচেয়ে কষ্টের বিষয় দেখা যায় রোলারটা, এটা ক্রিকেট বোর্ডের রোলার। এই রোলারের ব্যাটারিটা সে ব্যাটারি খুলে এসে তার পার্সোনাল গাড়িতে লাগাইছে। মানে বান্ধবী হোক বা শুভাকাঙ্ক্ষী হোক, সে ছিল প্রায় আসতো, খেলার সময় আসতো, বাইরে খেলার আউট টাইমেও আসতো। ওই সুইমিং পুলে মেয়েদের একটা ছিল, টাইম ছিল, হ্যাঁ, যে টাইমে মেয়েদের করা হইতো, হ্যাঁ, ওই টাইমে মেয়েদের প্রশিক্ষক, হ্যাঁ, মেয়েদের তারপর আপনার একজন নার্সিং করার একজন, হ্যাঁ, তারা আসতো।
দুপুরে একজন আসছে বা সে চলে গেছে, বা বিকেলে একজন আসছে, সন্ধ্যার পরে চলে গেছে, এরকম ওনার বান্ধবী 2-4 জন আসতোই প্রতিনিয়ত। তো আমরা দেখতাম যে গার্জিয়ানরা যখন আসতো উনি ওনাদের সঙ্গে খুব ভালো একটা গল্পে লিপ্ত হইতো, আর এমনভাবে গল্প করতো যে হচ্ছে সে ওনার নিজের কেউ বা রিলেটিভ কেউ এরকমভাবেই গল্প করতো। এর বাইরে কর্মচারীদের বেতন মেরে দেওয়ার মতো অভিযোগ আছে তার নামের পাশে। আমার মেলা টাকা কাজে থাকে। ওই ক্রিকেট গ্যারেনে আমাকে 1 মাস রাখছিল, 700 টাকা ডেলি দিত, 1 পয়সাও দেয়নি আমাকে। না, সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দেওয়ার মতো কোনো জায়গায় আপনি আমাকে এরকম পাবেন না। ইভেন আমাকে কোনো জায়গায় কোনো ছবিতে পাবেন না। না, আমি জেলা ক্রীড়া সংস্থায় তো আর কাজই করব না, এরকম নোংরা জায়গায় কাজ করব না। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন শাকিল, দাবি মবের শিকার তিনি। কিছু ছেলেপেলে, কিছু লোকজন সুবিধা না পাওয়ার জন্য তারা এখন এই জিনিসটা হাইলাইট করতেছে। আইন, পুলিশ সব আছে, যাদের হুমকি দিচ্ছে তাদেরকে বলেন থানায় যে অভিযোগ করতে। আমার কেন এই বিষয়টি এসছে, আমি এই কথাটাই বলেছি, তারা থানায় যে অভিযোগ কেন করছে না, এবং তারা যেন আমাদের এই তদন্ত কমিটির সামনে এসে এই বিষয়গুলো উত্থাপন করে। তদন্ত একটা কমিটি গঠন করা হয়েছে, কমিটিটা নিয়ে কাজ করছে, বিভিন্ন ফাইন্ডিংস গুলো পাচ্ছে, এবং ফাইন্ডিংস পাওয়া শেষ হয়নি। আমরা খুব শীঘ্রই শেষ করবো আশা করছি যে এই মাসের মধ্যেই। শাকিলের মতো জেলা ক্রীড়া সংস্থায় অনিয়মের অভিযোগ সান্তোস ফুটবল ক্লাবের হেড কোচ মোহাম্মদ শামীম খান মিসকিনের বিরুদ্ধে। স্টেডিয়ামের পুরাতন ভবনে নিজের ক্লাবের আবাসিক ব্যবস্থা গড়ে তুলেছেন তিনি। একটা লাইট, একটা ফ্যান, এবার 2টা লাইট, একটা ফ্যান, এইটাই এবারে। এটা যদি বিল হয়, যদি ওরা বলে আমি সেটা দিব, সমস্যা নাই। আর নাইলে এরকম আমার একাডেমি বন্ধ করে দেবো, সমস্যা নাই, আমার সমস্যা নাই। আমার নাম মিসকিন, কিন্তু আমি মিসকিন না। বিদ্যুৎ বিভাগ একটা পদক্ষেপও নিয়েছিল কিছুদিন আগে, তখন আমরা তাদের কাছ থেকে আমরা চেয়েছি যে আপনাদের কোথায় কোথায় বিদ্যুৎ বিল বেড়ে গেছে সবগুলো আমাদের দেন। তো আমরা প্রত্যেকটা বিল্ডিং এ দেখলাম যে অনেকগুলো টাকা করে বিদ্যুৎ বিল বাকি আছে আর কি। আর থাকার বিষয় এটা তো বললাম আর কি, যদি পূর্ববর্তী কোনো সভাপতি মহোদয় কিংবা সেক্রেটারি মহোদয় অনুমতি দিয়ে থাকেন মৌখিক কিংবা লিখিত, সেটা ওনার পক্ষ থেকে উনি দেখাবেন। আর না যদি দেখাতে পারেন, আমাদের যে বিধি অনুযায়ী এনএসসির যে আইন অনুযায়ী যেটা হবে সেই হিসেবে তখন এই কমিটি পদক্ষেপ নিবে, আমি আশা করি আর কি। হাসান সজীব, 71, রংপুর। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।